আমি যতটুকু জানি নিহতের সংখ্যা এখন ২৪ এবং ১৭১ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। কতজন মারা গেছে, কতজন হতাহত হয়েছে এই সংক্রান্ত কোনো তথ্যই কেউ দিচ্ছে না, বরং ১৭ জনের একটা তালিকা দেওয়া হুম, হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা এমনটি বলেছেন। আসলে না, আমরা এখন পর্যন্ত জানি ২০ জন নিহত, ১৭১ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। আহ, এবং এই নিহতের সংখ্যাটা সম্ভবত আরো ৪ জন বেড়েছে গত ১ ঘন্টায়। এখন সম্ভবত সংখ্যাটা ২৪, আমি যতটুকু জানি। তো কারণ বিভিন্ন হাসপাতাল থেকে আসলে যারা অনেক বেশি বার্ন ছিলেন, তো তাদের আসলে কেউ কেউ হয়তো সিএমএইচ আরো ২ জন মারা গেছেন এবং বার্ন ইউনিটে আরো ২ জন মারা গেছেন। সো আমি যতটুকু জানি নিহতের সংখ্যা এখন ২৪ এবং ১৭১ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এটা আমাদেরকে যদিও আইএসপিআর ২৪ বলেনি, বলেছে ২০ জন মারা গেছে। না, এখন পরে তারা আপডেট করেছে রাত ৯টার দিকে। তারা বলছে ২০ জন মারা গিয়েছে এবং ১৭১ জন আহ, বিভিন্ন হাসপাতালে ভর্তি। আইএসপিআর থেকে এটি জানানো হয়েছে সবশেষ। কিন্তু তো মানুষ এটা বিশ্বাস করছে না। মানুষ বিশ্বাস করছে না, কারণ হচ্ছে শ্রেণীকক্ষে ওখানে যারা স্টুডেন্ট, শিক্ষা, যেমন শুরুতে কিন্তু শিক্ষক আমরা যাদের সাথে কথা বলেছি তারা বারবার আমাদেরকে বলছিলেন যে এখানে আসলে ক্লাস চলছিল না, এটা আসলে ছুটির সময় ছিল। পরে আমরা যখন একটু ভেতরের দিকে যাই এবং সন্ধ্যার পরে আমি যখন ভেতরে আবার প্রবেশ করলাম এবং আমি অনেক শিক্ষার্থীদের সাথে কথা বললাম, তারা বললো যে না, আমরা মাঠে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের ছুটি হয়ে গেছিল, আমাদের ক্লাসটা আগে শুরু হয়, কলেজ সেকশনের ক্লাস আগে শুরু হয় এবং 9-10-এর ক্লাস আগে শুরু হয়, এই জন্য আমাদের ছুটি হয়ে গেছে, আমরা মাঠে ছিলাম। আর শিশুদের ক্লাস আসলে পরেই শুরু হয়, সে কারণে তারা আসলে ক্লাসেই ছিল, যেটা আমরা শুরুতে গিয়ে কিন্তু বুঝতে পারিনি গো। শুরুতে সব শিক্ষকরা আমাদের বলছে না ছুটির সময় ছিল, আমরা সবাই বাইরের দিকে ছিলাম, হয়তো এত মারা যায়নি। কিন্তু তারপরে কিন্তু কোয়েশ্চেন গুলো রেজ হয়েছে, আচ্ছা তাহলে একটা শ্রেণীকক্ষে কতজন বসে? ৩০ জন, আচ্ছা আজকে ৩০ জন আসেনি, ২৫ জন এসেছে, ২২ জন এসেছে, আসলে কতজন? এবং আমরা যে অবস্থাটা দেখেছি, মানে বাস্ট যেহেতু হয়েছে, তার মানে আসলে আহ, অনেকেই আসলে মারা গেছে। এবং মারা যাওয়াটা আসলে আহ, মানে আমরা যখন ফায়ার ব্রিগেডকে বারবার জিজ্ঞেস করছিলাম যে মারা গেছে কতজন, এই আপনারা স্পটে কতজনকে মৃত পেয়েছেন, তারা আসলে বলেছে না না, আমরা আসলে সবকিছুই পাঠিয়ে দিয়েছি, আপনারা জানতে পারবেন, দ্রুতই জানতে পারবেন। তো এই ধরনের কিছু বিষয় ছিল। মানে আপনি কি স্কুলটির প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে পেরেছিলেন? আমি প্রিন্সিপালের সাথে প্রথমে কথা বলেছিলাম যখন আমি প্রথম দিকে ঢুকেছিলাম ২টার দিকে, তখন কিন্তু আমি তাকে জিজ্ঞেস করছি, সে বলছে যে না, আমাদের আসলে কিছুক্ষণ পরেই ছুটি হবে, এরকম একটা সময় আসলে একটু রিল্যাক্স থাকে, বাচ্চারা সব ক্লাসে ছিল না, আমি আপনার সাথে পরে কথা বলবো। তারপরে আমি আসলে তাকে আর খুঁজে পাইনি। এমনিতে শিক্ষক, স্টাফ তাদের কি অবস্থা কোনো ধারণা পেয়েছেন? উম, শিক্ষক স্টাফ, শিক্ষকদের মধ্যে আসলে শিক্ষকরা ওই ভবনের আশেপাশেই ছিল। স্টাফ যেমন ২ জন আসলে, ২ জন ৩ জনের আমরা মৃতের খবর নিশ্চিত করতে পেরেছি, তারা স্টাফ ছিল। তো তারা, আমি দেখেছি অনেক শিক্ষক আসলে পুড়ে গেছে, মানে তাদের হাত পুড়ে গেছে, পুরোটা বার্ন হয়ে গেছে, এরকমও আসলে আমরা শিক্ষক দেখেছি। আমি দেখেছি প্রায় 3 জন। আমি কয়েকটা ভিডিও দেখেছি, মানে মানুষ নাকি কয়লা বোঝা যাচ্ছে না। এতটা বীভৎস অবস্থা। হ্যাঁ, ওটা আমিও আসলে দেখেছি। আসলে বেশ, মানে আমরা কাছ থেকে যখন দেখছিলাম তখন আসলে মানে বের করছে, আমরা তো তো কাছাকাছি খুব যেতে পারিনি, রেস্কিউ করার আগে যতটুকু যেতে পেরেছি তখনও আমাদের আসলে উম, মানে আমরাও দেখছিলাম ওরকমই কিছু ঘটনা হয়তো ঘটেছে। আর আরেকটা জিনিস শুনছিলাম যে এই যে ট্রেনিং, মানে প্রশিক্ষণ বিমান এই জি, স্কুলের উপর দিয়ে কেন হলো? এই ব্যাপারে কিছু জানতে পেরেছেন আপনারা? এটা কিন্তু একটা ব্যাখ্যা আছে যে আজকে আসলে যিনি পাইলট ছিলেন, তো ওনার আজকে সোলো ফ্লাইট ছিল এবং উনি আসলে আহ, আগে সোলো ফ্লাইট কিন্তু আসলে পুরো শহরের উপর দিয়ে চালানো হয় দক্ষতা মানে দক্ষতা আসলে দেখার জন্য। আর আপনি যদি মাইলস্টোনের অবস্থানটাও দেখেন, সেটাও কিন্তু খুব প্রপার অবস্থান না। এটা এটা আমরা এটা আমাদের বারবারই মনে হয়েছে যে এই যে বিমান চলাচল এবং উড্ডয়নের যে জায়গা, তার এত কাছে এরকম একটা স্কুল অ্যান্ড কলেজ এবং স্থাপনা, এটা আসলে আমরা এর আগেও জেনেছিলাম যে মাইলস্টোনের এখানে ক্যাম্পাস করা নিয়ে
আসলে নানান ধরনের কথা ছিল এবং এক পর্যায়ে আসলে তাদেরকে ক্যাম্পাস করার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু কিছুটা পাশ কাটিয়েই তারা এই ক্যাম্পাসটা করেছিল। জি, আমার কাছে এই সংক্রান্ত একটা বক্তব্য আছে সমকালের সৌজন্য। আমি একটু বক্তব্যটা দেখাই, তারপরে আমি শিওর যে আপনি যখন এই আন্দোলনটি চলেছে আপনি কাভারও করেছেন, আমি বিশ্বাস করি, রাইট? আমরা মানববন্ধন কভার করেছিলাম, রাইট। সো আমি একটু এই বক্তব্যটা, একজন প্রাক্তন শিক্ষার্থী তার একটা বক্তব্য আছে এই সংক্রান্ত, যে তারা এটি চায়নি, মানে সরকার এটি চায়নি যে এটি এখানে হোক। আমি একটু বক্তব্যটা দেখে আসি। এটার দায়ভার কে নিবে? এই জায়গায় তো এটা করারই কথা ছিল না। এই স্কুলটা করা হয়েছে, কলেজটা করা হয়েছে, আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যেখানে স্কুল করা যাবে না। এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মধ্যে বাধাপ্রাপ্ত হবে। আমি ছোটকাল থেকে মাইলস্টোনে পড়ে আসছি। হ্যাঁ, মাইলস্টোনের সম্পর্কে মানে আমার আন্তরিক ভালোবাসা, আমার টিচারদের প্রতি আমার অনেক ভালোবাসা, কারণ তারা আমাদেরকে বড় করছে। বাট দ্য থিং ইজ, যখন এই জায়গায় এই স্কুলটা করা হয়েছে, কলেজটা করা হয়েছে, আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যেখানে স্কুল করা যাবে না। এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মধ্যে বাধাপ্রাপ্ত হবে। সো আমরা এখানে আপনাকে অ্যাকোয়ার করে জমি নিয়ে নিব, এখানে আমরা র্যাবের বেস করব। তো তারপর হচ্ছে স্কুলের টিচাররা হচ্ছে তারপরে স্টুডেন্টদেরকে বলা হলো যে প্রোটেস্ট করার জন্য, যে না আমাদের ল্যান্ড এখানেই থাকবে। তা আমার এখন আজকের ঘটনার কারণ হচ্ছে যে এত বড় একটা ঘটনা হলো, এটার দায়ভার কে নিবে? এই জায়গায় তো এটা করারই কথা ছিল না। আজকে যদি একটা বিল্ডিং এ পড়তো, হয়তো বা কয়েকজন মুরব্বী মারা যেত কিংবা বয়স্ক মানুষ মারা, এত লাখ লাখে মানে এত ছোট ছোট বাচ্চাগুলা যে আজকে মারা গেছে, এগুলা কি মাইনে নেওয়া যায়? আমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা এটা নিয়ে একটু বিশ্লেষণ করবেন আর একটু উইলি, মানে আপনি যখন মানববন্ধন কভার, ওই কথার কি মানে সত্যতা যৌক্তিকতা যদি একটু বলতেন। আমি আসলে বেশ কয়েক বছর আগে মানববন্ধনটা আসলে আমি পুরোপুরি কভার করিনি, তবে আমি এরকম একটা নিউজ করেছিলাম। হয় না, আপনি তো জানেন আমরা আসলে ডেস্ক রিপোর্ট অনেক কিছুই করি, তো পুরোটা আমি হয়তো ফিল্ডে কভার করিনি, কিন্তু আমার মনে পড়ে যে আমি এরকম একটা ডেস্ক রিপোর্ট করেছিলাম। তো আমি আপনাকে হয়তো একটু ঘাটাঘাটি করে তারিখটাও জানাতে পারবো। তবে হ্যাঁ, এই অভিযোগ কিন্তু আমরা ভীষণ রকম শুনেছি, এবং আজকে বিমান বাহিনীর তরফ থেকেও যদিও এগুলো কিছু বলা হয়নি, ওই অভিযোগগুলো আমরা পেয়েছি বেশিরভাগ আসলে অভিভাবক থেকে। তারা বলছিল যে এইখানে ক্যাম্পাসে মানে আনার আগে আসলে এই ধরনের প্রোটেস্ট হয়েছিল, এরকম করতে দেওয়া হয়নি, এবং বিমানের এত কাছাকাছি জায়গায় এটা আসলে কেন করা হয়েছিল। মানে তারা যেহেতু শোকাহত ছিল এবং অনেকেই তার শিশুদেরকে খুঁজে পাচ্ছিল না, সে কারণে কিন্তু তারা আমাদের সাথে এ ধরনের কথাও আসলে অনেকে বলেছে, এবং এটি নিয়েও অনেক শিক্ষার্থী কিন্তু প্রশ্ন তুলেছিল। যেরকম কিছু শিক্ষার্থী আবার বলেছে যে পাইলট কেন আমাদের ক্যাম্পাসের উপর দিয়ে উঠাতে গেল, কেন এই আবাসিক ভবনের উপর দিয়ে গেল। কিন্তু আপনি যদি দেখেন যে আমরা কিন্তু এই যে বিমান ওঠা নামা এবং এয়ারপোর্টের আশেপাশে ভবনের এক ধরনের কত তলা হতে পারবে এবং মানে কত তলার পরে আর ভবন উঠানো যাবে না, এই ধরনের নানা নীতিমালা আছে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, কেউ আসলে নীতিমালা তোয়াক্কা করে না। ওই অঞ্চলে হওয়ার কথা 5 তলার বেশি ভবন হওয়ার কথা না, কিন্তু আমরা ওই অঞ্চলে দেখছি আসলে 12, 13, 14 তলা ভবন আছে। তো এইটা আসলে নীতিমালার তো তোয়াক্কা করে না। তার উপর একটা স্কুল কিভাবে সিভিল এভিয়েশনের অনুমতিটা পেল এখানে? আমি আসলে এটা ডিটেইলসটা আসলে এখনো জানি না। আমি বুঝতে পেরেছি। আরেকটি বিষয়, আমি অনেকের কাছেই শুনছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি জানেন যে ঢাকা মেডিকেলের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ন ইউনিট, এটি প্রতিষ্ঠা করেছিলেন সামন্তলাল সেন, ডক্টর সামন্তলাল সেন। তিনি এই মুহূর্তে তাকে জেলে আটকে রাখা হয়েছে, অনেকেই তাকে মুক্তি দিতে বলছেন। জি না, এটি আসলে সম্ভবত সত্য নয়, তিনি জেলে নেই। আমরা এটা খোঁজ নিয়েছিলাম এবং তার সাথে যোগাযোগ করা হয়েছিল যে এই মুহূর্তে তিনি আসলে বার্নে আসতে চান কিনা। সম্ভবত তিনি প্রশ্নটি এড়িয়ে গেছেন। কে যোগাযোগ করেছিল আমি জানি না, তবে আমি এতটুকু নিশ্চিত যে উনি জেলে নেই এবং উনি আত্মগোপনে আছেন সম্ভবত। যদিও উনি টেকনোক্রেট কোটায় মন্ত্রী ছিলেন, কিন্তু উনি আসলে জেলে নেই। আরেকটি বিষয় সবাই খুব বলছে, মানে দুটি বিষয় আমি আপনার কাছে রাখবো। এই পুরো প্রশিক্ষণ বিমানটি অনেক পুরনো, যেটি নাকি এখনো আর কিন্তু একটু ইন্টারাপ্ট করি। আমরা যখন কভার করছিলাম তখন আমি দেখেছি চায়নাদের একটা দল, 4 সদস্যের একটি দল স্পটে আসে। তখনই আমার প্রশ্ন হয় যে কেন আসলে চাইনিজ এই টিম এসেছে। আমি তাদেরকে বের হওয়ার পর 2বার প্রশ্ন করেছিলাম যে আপনারা কি দেখেছেন।
তখন আমি খুঁজতে থাকলাম, পরে জানতে পারলাম যে বিমানটি আসলে 2011 থেকে সম্ভবত 13 সালে, 11 থেকে 13, 11তে বাজেট হবে এবং 13 সালে চায়না থেকে, চীন থেকে কেনা হয়েছিল এবং তাদেরই কিন্তু একটা টিম এসে দেখেছিল এবং আইএসপিআরও কিন্তু আজকে জানিয়েছে বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে এই যুদ্ধ বিমানটিতে যান্ত্রিক গোলযোগ তৈরি হয়েছিল এবং তার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। তো বিমানে আসলে ত্রুটি ছিল, এটা তো তারা স্বীকারই করেছে এবং বিমানটি আসলে 2013 সালে চায়না থেকে কেনা। বলা হচ্ছে এখানে এটা 1996 সালের মডেল। 96 সালের মডেল কেন আসলে যুদ্ধ বিমান, তো আসলে কেউ ইউজ করা বিমান কোনো বাহিনী কেনে না, কারণ এটা তো আসলে মিসাইল নিক্ষেপের জন্য বা অন্যান্য যুদ্ধের নানান সরঞ্জাম বহনের জন্য কেনে। তো এটির সত্যতা আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি এটি 13 সালে চায়না কোম্পানির মাধ্যমে বাংলাদেশে এই যুদ্ধ বিমানটি আনা হয়েছিল। এখন আরো একটি মানে কথা খুব একদম আপনি জানেন যে আমরা গুজব বেশি বিশ্বাস করি, মিথ্যা বেশি বিশ্বাস করি এবং রটেও খুব ফাস্ট, বাতাসের চেয়েও বেশি গতিতে মিথ্যা রটে যায়। হ্যাঁ, এখন আমরা শুনতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন একটা অ্যানোনিমাস একটা পেজ থেকে বলা হয়েছে, গতকাল একটা পোস্ট দেওয়া হয়েছে যে এরকম একটি ভবন বিধ্বস্ত হবে, অনেক শিশু মারা যাবে। এটার বিষয়টা কি জানেন নাকি? এটি 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 আমরা দেখেছি, এটি কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং বিভিন্ন গ্রুপ কাজ করা শুরু করেছে এবং একটি গ্রুপ বলেছে বিষয়টি পোস্ট করা হয়েছিল নাইজেরিয়া থেকে। নাইজেরিয়া থেকে পোস্ট করা হলেও এবং পরে কোনো একটা গ্রুপ, আসলে হয় কি আপনি তো জানেন যে ঘটনা ঘটার পরে আপনি আপনার যে কোনো পোস্টের উপরে এডিট চালাতে পারবেন। তো এটি আসলে ঘটনার পরেই সম্ভবত এডিট করা, যেমন তারা গুজবের মধ্যে আরো একটা গুজব ওই পেজ থেকে পরে আমি দেখলাম সন্ধ্যার পরে চালানো হয়েছে যে দেখেন আমরা তো গতকাল বলেছিলাম এরকম একটা ঘটনা ঘটবে, আপনাদের শিশুদের উপর নজর রাখেন, আজকে আমরা বলছি আগামীকাল গাউসিয়াতে মানে কয়েকদিনের মধ্যে গাউসিয়াতে বোম্বিং হবে। তো এরকম তো গুজবের আসলে একটা শ্রেণী তো চেষ্টাই করে গুজব রটানোর। তো বিভিন্ন জায়গা থেকে ফ্যাক্ট চেকাররা বলছে যে এটা আসলে নাইজেরিয়া থেকে পোস্ট করা হয়েছে এবং সম্ভবত হ্যাকার গ্রুপ থেকেই পোস্ট করা।